পকেট মার সিনড্রোম বাবা তুলবি না। পকেট মার সিনড্রোম বাবা তুলবি না। একটু আইএসএল, একটু ভারতীয় ফুটবল নিয়ে একটু আলোচনা করব। তা আজকে বেশ কিছু মজার মজার ঘটনা ঘটেছে, দুঃখজনক অবশ্যই, কিন্তু দুঃখের মধ্যে কিছু মজার ব্যাপার আছে, মজার এলিমেন্ট আছে। তো আজকে ভারত হেরে যাওয়ার পর বাংলাদেশের কাছে হঠাৎ করে পকেট মার সিনড্রোম দেখলাম। কীরকম পকেট মার সিনড্রোম, আগে ব্যাপারটা বলিনি, আপনারা অনেকেই হয়তো জানেন যে আপনারা দেখবেন যে পকেট মাররা গ্রুপে ওঠে, মানে অনেক ক্ষেত্রে একসাথে গ্রুপে ওঠে। এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলা ভালো, আমাদের কলকাতার পকেট মারা কিন্তু অনেক এগিয়ে, মানে ফ্রান্সের পকেট মারের থেকে, প্যারিসের পকেট মারের থেকে। প্যারিসে 2 বছর আগে গিয়েছিলাম, মানে এত বোকা বোকা পকেট মার কি বলবো। তো দুবার, মানে প্যারিস সফরে দুবার পকেট মার উঠেছিল। একবার একদম মেয়ে সেই ছেঁকে ধরেছিল মেট্রোতে ওঠার সময়। তারপর ধরা পড়ে যাওয়ার পর ওরা হোলা হোলা করতে শুরু করলো। মানে মানে আমিও বাংলায় হোলা হোলা করে কাটিয়ে দিলাম। তারপর আরও একটা ঘটনা ঘটেছিল, একটা বাসে উঠছি, হঠাৎ করে নিচু হয়ে একটা পকেট মার আমার প্যান্ট থেকে ওই মানে তুলতে গেছে। এবার ওখানে আমার ওইভাবে বোতামটা লাগানোই ছিল, দেখে মনে হবে বাইরে থেকে যে আঙ্গুল ঢোকানো যাবে, কিন্তু ঢোকানো যাবে না, টাইট। তা আমি তো প্রস্তুত ছিলাম, মানে মাছ ধরার মতন, আর ক্যাবলা মতন ছেলে, সুন্দর দেখতে, মানে বেশ সাহেব, মানে ওরকম না, মানে মিডিল ইস্টের নয়। এবার আমি খটোমটো করে তাকিয়েছি তার দিকে, তার একটু ইজ্জতে লেগেছে, কোথায় খয়েরি চামড়া আমার ধরলো। এবার আমি বাসে উঠে পড়েছি, মানে ওটা স্টার্টিং পয়েন্ট ছিল। তারপর সে আবার উঠে আবার আমাকে বোঝাতে চেষ্টা করছে, না মানে কিছু হয় না, ওকে 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 বলে কাটিয়ে দিস। দেখে পকেট মার সিনড্রোমটা বলি, তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পকেট মারে একসাথে ওঠে, এবং একজনকে ধরা পড়লে পর যে ধরা পড়েছে, যারা ধরা পড়েনি তারা হইচই শুরু করে, একে মারো, ওকে মারো করতে করতে, মানে তারা তাদের বন্ধুকে ওখান থেকে সরিয়ে নেওয়ার একটা চেষ্টা করে এবং মালটা সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তো এই মুহূর্তে দেখবেন যারা ওই এফএসডিএল ইকোসিস্টেমের সাথে জড়িত বা এআইএফএফের সাথে জড়িত ছিল, বা এখন যারা লাথিকে বেরিয়ে গেছে এআইএফএফ থেকে, কিছু সাংবাদিক আছে, কিছু এআইএফএফের মিডিয়ার লোকজন আছে, তারা মানে নিজেদের মধ্যে লাথালাথিকে এখন বেরিয়ে গেছে, এখন তারা বিপ্লবী হয়ে গেছে, এখন। তো তারা এখন দেখবেন হঠাৎ করে কল্যাণকে গালমন্দ শুরু করে দিয়েছে, এমন একটা ভাব করছে যেন ভারতীয় ফুটবল মানে ব্রাজিলের মানের ছিল, কল্যাণ চৌবে একাই এসে ভারতীয় ফুটবলে সর্বনাশ করে দিয়েছে। দেখুন, কল্যাণ কাজকর্ম একদম পারে না, এবং খেলোয়াড় হিসেবে খুবই অতি মধ্যম মানের ছিল, এবং তারপর খেলোয়াড় জীবন শেষ হয়ে যাওয়ার পরও যাই করেছে, যেখানেই হাত দিয়েছে সেখানেই পচিয়েছে, আপেল পচিয়ে দিয়েছে, কিছু একটা করতে পারেনি। তা বলে এই নয় যে কল্যাণের ছোঁয়াতে ভারতীয় ফুটবল ছাই হয়ে গেছে। ভারতীয় ফুটবলকে যে এই রসাতলে পাঠিয়েছে, প্রচুর ব্যক্তি আছে সেখানে, প্রচুর সংস্থা আছে, তার মধ্যে সেই সব ব্যক্তিও রয়েছে যারা এখন কল্যাণকে গালমন্দ করছে, ওই পকেট মার সতীর্থদের মতন। তো পকেট মারের সতীর্থদের অন্য একটা উদ্দেশ্য থাকে, তারা বন্ধুকে ছাড়ানোর চেষ্টা করে, এদের হচ্ছে না নিজে কী করে পিঠটা বাঁচানো যায়। তো এরকম আবার বাপ তুলবি না, কেন বললাম যে বাপ তুলবি না, হচ্ছে আমাদের লালটু বাবু। মানে লালটু বাবু আজকে থেকে ইউটিউব করেছে, করে ওই মানে আজকের কী কী স্ট্যাটাস আপডেট দিয়ে থেকে শুরুতেই তো লালটুবাবু খুবই বিমর্ষ, বলছে বাংলাদেশের কাছে আপনারা হেরে গেলেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় থাকবেন কী করে, মানে সোশ্যাল মিডিয়াতে আপনাকে থাকতে হবে এমন একটা ভাব করছে। আপনার আমার কারো বাড়িঘর দৌড় নেই, আমাদেরকে সোশ্যাল মিডিয়া, আমাদের ঠিকানা ওই আছে না অনেকে বাড়ির অ্যাড্রেস 0, 80টা লোকের বাড়ির অ্যাড্রেস 0। তো আপনাদের আমার বাড়ির অ্যাড্রেস হচ্ছে ফেসবুক, সেখানে প্রচুর বাংলাদেশি আসবে, তারা আমাদেরকে আজকে সারাদিন ট্রোল করবে। মানে এমনভাবে লালটুবাবু বলছেন, আপনারা থাকবেন কী করে, আপনাদেরকে ট্রোল করবে বাংলাদেশিরা। তো এই বলে ঠলে তারপর তো লালটুবাবু গেলেন আজকের যে মিটিং হয়েছে সেই বিষয়ে। এ মাঝে মধ্যে লোকজন এবার লালটুবাবুকে খচাতে শুরু করেছে, মানে লাইভে বলছে এফএসডিএলের জন্য এরকম হয়েছে, লালটুবাবু এবার রেগে গেছে। আপনারা ওটা শুনবেন, লালটুবাবু ওটা শুনবেন, তাহলে দেখুন আপনাদের একটা এন্টারটেনমেন্ট হবে, আর ওনারও একটুখানি মোটিভেশন হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব হলে ওনার একটু কমার্শিয়ালাইজেশন ব্যাপারটা, আর যেটা বলে সব ইউটিউবার মোটিভেশন ব্যাপারটা
আমরা জানি এটা মানে হচ্ছে মনিটাইজেশন বা কমার্শিয়ালাইজেশন ব্যাপারটা, যা কি আপনারা এন্টারটেনমেন্ট হবে, এটা শুনবেন না। একটু বাদে বাদে লোকে বলছে এফএসডিএল এর জন্য হয়েছে, এফএসডিএল এর জন্য হয়েছে, বলছে এফএসডিএল এর জন্য হয়েছে, ইন্ডিয়া প্লেয়ার টিম কি এফএসডিএল চয়ন করে? এদিকে আমরা জানি কিন্তু এফএসডিএলই করতো। হচ্ছে কোচ কি ইন্ডিয়া এফএসডিএল করে চাইলে বাবা কোচ এআইএফএফ করুক, যাই করুক, এআইএফএফকে এতদিন কৃতদাস করে রেখে দেওয়া হয়েছে। কৃতদাসের নিজের সিদ্ধান্ত নেওয়ার কোনো স্বাধীনতা আছে? এই যে সমস্ত লিগ বন্ধ করে রেখেছিল এতদিন, কলকাতা ফুটবল লিগকে মানে বন্ধ নয়, টুর্নামেন্ট বন্ধ করা হয়েছিল, আইএফএ শিল্ড থেকে শুরু করে রোভার্স কাপ, সমস্ত স্থানীয়, ডুরান্ড কাপ তো কোনো মতে চালানো হয়েছিল, সিএফএল থেকে সমস্ত বিদেশি তুলে দেওয়া হলো। এগুলো তো এফএসডিএল থেকেই করানো হয়েছিল নাকি নাকি এআইএফএফ এর মস্তিষ্ক প্রসূত? না না, সমস্ত এফএসডিএল থেকে, যাতে কোনোভাবেই মানে ক্যানিবালাইজেশন না হতে পারে। তাদের যে প্রাইম যেটা আইটেম আছে, যেটা তারা বিক্রয় করে ক্রিকেট, তার যাতে কোনো দিন কোনো কম্পিটিটার তৈরি না হয়। তো এখন লালটুবা বলছে না এফএসডিএল করেছে, কোচ কি এফএসডিএল এনেছে, স্টিম্যাককে এফএসডিএল, সবই এফএসডিএলই করেছে। এই যে এর আগে ধরুন আইএসএল না খেলে কাউকে সিলেক্ট করা হতো না, তো এফএসডিএলের জমানাতেই হয়েছে না। এফএসডিএলের জমানাতে মানে আরও সুস্পষ্টভাবে বলে বিগত 10 বছর যবে থেকে আইএসএল চলছে, আইএসএল শুরুর আগে দেখতাম ভারত বাংলাদেশ নেপালকে অবলীলায় হারাতো, কনভিনসিংলি হারাতো, কনফিডেন্টলি হারাতো। এখন আইএসএল 10 বছর চলার পর ভেতরে যাই কেমিস্ট্রি হোক, আমি আউটকামটা দেখব। 10 বছর বাদে ভারত হেরে যাচ্ছে বাংলাদেশের কাছে, ঘরের মাঠে ড্র করছে, বাংলাদেশে কি হেরে আসছে, আমি সেটাই দেখব। 10 বছর বাদে এইটাই আমাদের প্রাপ্তি ঘটছে আইএসএল থেকে। আপনি যাই বলুন ভেতরে এফএসডিএল করুক না করুক, যাই, এখন বাবা তুলবি না, মানে এমন লাড্ডুবাবু এত পার্সোনালি নিয়ে নিচ্ছে পুরো গোটা ব্যাপারটা। একের পর এক লোকে ওনার লাইভে গিয়ে খোঁচা মারছে ওনাকে, এফএসডিএলই করেছে, হ্যাঁ এফএসডিএল করেছে, পয়সা কে দেবে, এফএসডিএল ছাড়া কে পয়সা দেবে? আবার আচ্ছা আইএসএলের ব্যাপারটায় আসি। তো আইএসএলের ব্যাপারটাতে মানে আজকে খুব একটা পরিষ্কার নয়, যেটা বুঝলাম মানে লালটুবাবুর বক্তব্য, এবং আগেও বিভিন্ন প্যারালাল স্পোর্টস বা ওই নাগপাশ, সেও মানে পকেটমার টাইপ গালমন্দ করছে। তো এদের সমস্ত লেখালেখি শুনে যেটা বুঝলাম, আজকে যেটা ঘটেছে হচ্ছে, আজকে ওই এআইএফএফ এর সাথে একটা মিটিংয়ের ব্যবস্থা ছিল, অফলাইন অনলাইন মিলিয়ে। তো এআইএফএফ আজকের মিটিংটা এইভাবে করেছিল যে এর মধ্যে সুপ্রিম কোর্ট থেকে কিছু একটা জেনে যাবে। ওই সোমবার দিন কবে যেন জমা দিল না, রিপোর্ট জমা দিল গতকালই বোধহয়, তো এখনও আসেনি। তো যেহেতু ওই এআইএফএফ সুপ্রিম কোর্টের কাছে আপডেটটা নিয়ে গেছে যে ইনিশিয়াল যে বিড আরএফপিটা কিছু হয়নি, সেইটা যতক্ষণ রেসপন্স আসছে ততক্ষণ পর্যন্ত আর কোনো আলোচনা সেই অর্থে হতে পারে না। তো সেই জন্য আজকের ওই মিটিংটা সেইভাবে খুব একটা কিছু হয়নি। তার মধ্যে অনেকে আপত্তি জানিয়েছে যে ব্যাপারটা যখন সাবজুডিস বা এখনও কোর্ট এর ফিডব্যাকের উপর নির্ভরশীল, তো ফালতু হেজিয়ে কী হবে? ঠিকই, ফালতু হেজিয়ে তো লাভ নেই। তো ব্যাপারটা ওখানে দাঁড়িয়ে আছে। এবার এইটা বলতে গিয়ে লালটুবাবু বলছে পেছন থেকে জেএসডাব্লিউ ঢোকার চেষ্টা করছে, জিন্দাল ঢোকার চেষ্টা করছে। মানে লালটুবাবুর কথায় এখন ভারতে প্রাইভেট কোম্পানি মানে শুধু ওই রিলায়েন্স, এফএসডিএল, মানে উনি জিন্দালকে আর মনে করছেন না। ওনার প্রতিদিনটা কি আমি জানি না, উনি এখন জেএসডাব্লিউকেও মানে বলছে কোথাকার প্রাইভেট কোম্পানি, মানে উনি ধর্তব্যের মধ্যে আনছেন না। বলছে মানে উনি এলে খুবই কুপিত হবেন, এফএসডিএল ছাড়া অন্য কোনো প্রাইভেট কোম্পানি যদি দায়িত্বে আসে খুব কুপিত হবেন। এবং উনি এসব বলতে গিয়ে মানে এত ঘেটে গেছেন গোটা ব্যাপারটা নিয়ে। উনি একসময় বললেন, একটা বাইচুংয়ের তুলনা দিয়ে বললেন ইস্টবেঙ্গল কেন কর্পোরেটের হাত ধরে ঢুকলো আইএসএলে, ইস্টবেঙ্গল তো মোহামেডানের মতন অপেক্ষা করতেই পারতো। মানে প্রবলেমটা হচ্ছে গিয়ে এরা যখন কোনো একটা কিছু বলে না, আমি এই জন্যই বলি আপনি খিস্তিটা ওদের একটু লজিক্যালি খিস্তি দেবেন। এরম বলবে না তোর বাড়ির দেয়াল করি, এরম বলবেন না। মানে কি কিছু হলে বলুন, তোর মাকে তোর বোনকে যেরকম বলে এইসব আল্ট্রাস ফ্যানরা বলে, মানে কাঁচা খিস্তি একদমই বর্জনীয়। কিন্তু আমাদের লজিক আছে, তোর মাকে তোর বোনকে এগুলো বলে তারা। একজনই বলে তোর দেয়ালকে, তোর টেবিলকে, হাস্যকর খিস্তি হয়ে যাবে, হাস্যকর কাঁচা খিস্তি হয়ে যাবে, কাঠ খিস্তি হয়ে যাবে। তো লালটুবাবুরা এরা যখন বলে মোহামেডানের মতন কেন অপেক্ষা করলো না ইস্টবেঙ্গল,
তো মোহামেডান অপেক্ষা করে কি ছেড়ে গেল, মানে আপনার তো মানে আপনাকে যে আইএসএলে খেলতে হলে আপনি আই লিগের মারফত আসুন বা ডাইরেক্ট এন্ট্রি করুন, যে ডাইরেক্ট এন্ট্রিটা শুধু ইস্টবেঙ্গল মোহনবাগানের জন্যই কিন্তু বরাদ্দ করেছিল এফসি থেকে, মানে আলাদা করে কিছু নেই, এদের লেগেসির কথা ভেবে এদেরকে দুটো স্লট দেওয়া হয়েছিল যে এই দুটো ক্লাব যখনই প্রস্তুত হবে এরা কিন্তু ডাইরেক্ট এন্ট্রি করতে পারে, শুধু ইস্টবেঙ্গল আর মোহনবাগানের ক্ষেত্রেই দেওয়া হয়েছিল লেগেসি ক্লাব বলে। তো একটাই তফাৎ, আপনি ডাইরেক্ট ঢুকুন বা আপনি আই লিগ চ্যাম্পিয়ন হয়ে ঢুকুন, যে আপনার ওই ফ্র্যাঞ্চাইজি ফিটা দিতে হবে না, মানে আপনার কাছে অপশান আছে, আপনি চাইলেই দিতে পারেন ফ্র্যাঞ্চাইজি ফিটা। যেমন পাঞ্জাব আই লিগ হয়ে চ্যাম্পিয়ন হয়ে ঢুকেছে, কিন্তু ওরা ফ্র্যাঞ্চাইজি ফিটা দেয়, কারণ সেন্ট্রাল পুল থেকে রেভিনিউটা ওরা চাইছিল, যাই হোক ভ্যালু একটা চাইছিল। তো এইটাই একমাত্র তফাৎ, আপনার ফান্ডিং তো লাগবেই। এই মোহামেডানে এই যে এত ঝামেলা ট্রান্সফার ব্যান কেন হলো, সেই তো আপনার ইনভেস্টার নিয়ে, তো ইনভেস্টার তো আপনার লাগবেই। অনলি ডিফারেন্স হচ্ছে যে ওই 12 লাখ টাকা বা 12 কোটি বা 15 কোটি যেই ফ্র্যাঞ্চাইজি ফিটা দিতে হতো, এইটাই হচ্ছে অনলি তফাৎ। আপনার ইনভেস্টার তো লাগবে আজকে আধুনিক যুগে আপনাকে যদি চলতে হয়। তো এই ব্যাপারটা এই নিয়ে আর দীর্ঘায়িত করবো না। আপনারা ফুল এন্টারটেনমেন্ট যদি আরও এন্টারটেনমেন্ট চান তো অবশ্যই যাবেন লালটু চ্যানেলে, অবশ্যই শুনবেন লালটু লালটু দুঃখ বাবা তুলবি না। আর কি একজন লাইভের মাঝে কি লালটু কি এটা বলছে রাইফেল মানে জানি না, মানে কী রাইফেল আমি আর দেখা হয়নি। লালটু আবার সেটাও রেসপন্স করবো, রাইফেল নিয়ে আবার আমি কী বলবো। যাকে ভালো থাকবেন সবাই, আর দেখা যাক কী হয়। মানে দেখুন, ভারতীয় ফুটবল যখন এগিয়ে ছিল, এশিয়া মানে যখন টপে ছিল, তখন কিন্তু এই আইএসএল তো ছিলই না, আই লিগও ছিল না, এনএফএলও ছিল না, ন্যাশনাল ফুটবল লিগও ছিল না। তখন গোটা ভারতীয় ফুটবলটা কিন্তু বাংলা কেন্দ্রিকই হতো, মানে বাংলা যে কলকাতা ফুটবল লিগটা ছিল সেইটাই হচ্ছে মূল আকর্ষণ ছিল। এবং অন্যান্য জায়গায় স্থানীয় কোনো টুর্নামেন্ট হতো, স্থানীয় লিগ তো হতোই, কিন্তু প্লেয়াররা মোটামুটি সেন্টার অফ এক্সেলেন্স মানে সিএফএলে চলে আসতো, ওটা হচ্ছে সেন্টার অফ এক্সেলেন্স লিগ ছিল ইন্ডিয়ার। তো আমি জানি না আদৌ, মানে আমি যেটা বলে আসছি, মানে জোর করে গোটা দেশকে কী যে দরকার ফুটবল খেলিয়ে, সবার দ্বারা তো সব কিছু হয় না, মানে সব জাতির দ্বারা তো সব কিছু সম্ভব নয়, দৌড়ালেই তো আর ফুটবলার হওয়া যায় না। তো সেই জন্য মানে আইএসএল কী ফর্মে হবে, অন্তত যেই ফর্মে হচ্ছে সেই ফর্মে হলে এরকম হতে থাকবে। আর কার কাছে বাকি আছে, মানে বাংলাদেশের কাছে হারার পর তো ভুটানও এরপর একই, বাংলাদেশের কাছে হারা যায়, দুদিন বাদে ভুটানের কাছেও ভারত হারবে। তো আইএসএল হলে অন্তত যেই সব মালিকদের হাত ধরে হচ্ছিলো সেটা না হলেই ভালো। আর আইএসএল যদি নাও হয় কিচ্ছু এসে যায় না, কলকাতা ফুটবল লিগ দেখুন, বাংলাদেশ যদি পারে, তো গরিব দেশ, এত সমস্যা, আর্থিক সমস্যা, এত রাজনৈতিক সমস্যা, সামাজিক অস্থিরতা, তা সত্ত্বেও দেখুন হারিয়ে তো দিল। তাহলে আপনার গোটা দেশকে কেন ফুটবলটা খেলতে হবে, ভারতকে ফুটবলে এগিয়ে যেতে গেলে? যে বক্সিংয়ে যে মেডেলগুলো পায় সমস্ত রাজ্য থেকে আসে নাকি শুধু হরিয়ানা থেকে আসে? তো সেরকমই দরকার নেই গোটা দেশকে আপাতত ফুটবল খেলার। বাংলাতেই যেরকম আগের মডেল ছিল সেরকম মডেল হলে কোনো অসুবিধা হবে না। সুতরাং আইএসএল যেই ফরম্যাটেই হোক, অন্তত নতুন ফরম্যাটে হলে আনন্দিত হব। আর আইএসএল না হলেও কিচ্ছু এসে যায় না, ভারতীয় ফুটবল আরও বরঞ্চ মানে ওই মানে ব্যাগেজগুলো হটানো যায়, ভারতীয় ফুটবলে যেগুলো টেনে ধরছে ভারতীয় ফুটবলকে এগোতে দিচ্ছে না, সেগুলো থেকে অন্তত মুক্ত হবে ভারতীয় ফুটবল। আর এই লালটু এখন খুব রেগে ঠেগে আছে দেখছি, এখন সুরজিৎ সেনগুপ্ত গালমন্দ করছে। দেখুন 70s কিন্তু ভারতীয় ফুটবল মানে শুরুর দিকে খুব একটা খারাপ মানের ছিল না, মানে সুরজিৎ সেনগুপ্তকে এখন লালটু, ওই নাটু লালটু, বল্টু লালটু, হ্যাঁ মানে যতই এটা ওটা বলুক, ওরা কিন্তু জুনিয়র লেভেলে কিন্তু এশিয়াডে ভালো, আন্ডার-19 ভালো ফল করেছে। এখন আপনারা দেখবেন আন্ডার-17 একটা ইস্টবেঙ্গলের ছেলে, তাকে সিংটো ধরে এনেছে, তাকে বোধহয় ইন্ডিয়া টিমে নিয়েছে, তার থোপনাটা দেখবেন, মানে দেখলে মনে হয় 3-4 ছেলের বাপ। এইসব মালকে আপনি আন্ডার-17 নিচ্ছেন। আবার এইসব যারা ওই পকেট মার সিনড্রোমে যারা ভুগছে এই মুহূর্তে, তারা বলছে আন্ডার-23 টিমকে ন্যাশনাল টিম করে দেওয়া হোক, সিনিয়র টিম। ওইটা আর একটা ঘাপলার জায়গা, এটা প্রজেক্ট স্ক্যাম। যার এজেন্টের যত খাজামাল আছে তাদেরকে আন্ডার-23 ঢুকিয়ে দেয়। যেমন জোসেফ জাস্টিনকে কলকাতা ফুটবলে খেলতে পারছে না, তাকে আন্ডার-23 ইন্ডিয়া টিমে ঢুকিয়ে দেওয়া হলো। কেন?
না ওই লেভেলটা বা ছাপ্পাটি দিয়ে এইবার ওকে কোথাও একটা আইএসএল কন্ট্রাক্ট দিয়ে দেওয়া হবে, সে ইস্টবেঙ্গলে হোক বা অন্য কোনো ক্লাবে। এরকম ভুরি ভুরি ঘাপলা হচ্ছে। এবার আন্ডার 17 দেখুন মানে কীরকম মালকে ঢোকানো হয়েছে। থোমনাটা দেখবেন, একটা মণিপুরের একটা ছেলে, থোমনা দেখলেই বোঝা যায় মানে আন্ডার 17 মানে কত বছর আগে, 17 বছর আগে তো আন্ডার 17 ছিল। এই আন্ডার 17 ঢুকছে আপনার আন্ডার 19-এ, তারপর ঢুকছে আন্ডার 23। এই স্ক্যাম চলছে। আর ওই পকেট মার সিনড্রোমে ভুগছে যারা, তারা একে ওকে দোষ দিয়ে ঘাপলাটা কন্টিনিউ করার চেষ্টা করছে। তো দেখা যাক কোন দিকে কী হয়। অন্তত আপনারা নিজেদের সচেতনতা বাড়ানোর চেষ্টা করুন, অ্যাওয়ারনেসটা বাড়ান, সেলফ এডুকেট করুন, সেলফ অ্যাওয়ারনেস বাড়ান। এছাড়া কী বা করার আছে। সকলে ভালো থাকবেন।